হাম আতঙ্কের মধ্যে নতুন সংকট, কিট স্বল্পতা। ১২০০-র বিপরীতে অপেক্ষমান নমুনা ৭,০০০-এরও বেশি। আবারও বিগত সরকারের গাফিলতিকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রায় ২ বছর পর ব্যারাকে ফিরছে সশস্ত্র বাহিনী। ৬ জুন থেকে ধাপে ধাপে প্রত্যাহার। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত। পুশিং ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে কূটনৈতিক তৎপরতায় জোর মির্জা ফখরুলে। হাওরে ধান শুকানোর ব্যস্ততা, এখনো ডুবে আছে হাজার হাজার হেক্টর জমি। শ্রমিক সংকটে সব ফসল তোলা অনিশ্চিত। নওগাঁ কুড়িগ্রামে বজ্রপাতে ৪ জনের মৃত্যু। এবং হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি থেকে এলো অপরিশোধিত জ্বালানি তেল। প্রাণ ফিরছে দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে। ২৩ দিন পর পরশু থেকে চালুর সম্ভাবনা। জনপদের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। হাম আতঙ্কের মধ্যেই দেশে নতুন সংকট, শনাক্তের কিট স্বল্পতা। একমাত্র পরীক্ষাগার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আছে মাত্র ১২০০ কিট। বিপরীতে অপেক্ষমান নমুনা ৭,০০০-এরও বেশি। এক সপ্তাহের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চাহিদা মতো কিট আসবে বলে জানিয়েছেন পরিচালক। সংকটের জন্য আবারও বিগত সরকারের অবহেলাকে দুষছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৭ শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড ১৬৫৪ জন। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হামাক্রান্ত রোগীর সংখ্যা। ২ মাসের কম সময়ে হামে মৃত্যু হয়েছে ৩ শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে ৪২,০০০। রোগ শনাক্তে দেরি হওয়ায় হাসপাতালে ভর্তি শিশুদের অধিকাংশেরই অবস্থা জটিল হয়েছে। অভিভাবকরা জানান, শুরুতে জ্বর হিসেবে বিবেচনা করা হলেও পরবর্তীতে দেখা দেয় হাম। এতে বিভিন্ন হাসপাতালে ঘুরে নষ্ট হয় সময়। শরীরে র্যাশ উঠছে, পরে বললো যে এগুলো অ্যালার্জি। তো অ্যালার্জির কথা বলছে, বাসায় এসে পড়ছি, পরে কাল দেখে আরও বাড়তি। তারপর আবার গেলাম, বলতেছে এগুলা হাম। নারায়ণগঞ্জ বিষ্টুইয়া দেখাইছি, সেখান থেকে বলছে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে হাসপাতাল ঢাকা নিয়ে ভর্তি করেন। ডাক্তার বললো না ঠিক হয়ে যাবে, বাসায় যান। পরে দেখি না, ও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, জ্বর ছাড়ছে না। এমন পরিস্থিতির মধ্যে দেখা দিয়েছে হাম শনাক্তের কিট স্বল্পতা। দেশের একমাত্র হাম পরীক্ষাগার রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে আছে মাত্র ১২০০ নমুনা পরীক্ষার কিট। বিপরীতে অপেক্ষমান নমুনা ৭,০০০-এর বেশি। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানান, নমুনা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে স্বল্পতা। আগামী ১ সপ্তাহের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পর্যাপ্ত কিট পাওয়া যাবে বলে জানান তিনি। স্বল্পতা না, ঠিক আমাদের কিট তো ইউজ করলে তো কিট কমবে, তাই না? স্যাম্পল যা আসছে তা সবগুলো প্রতিদিন পরীক্ষা করতে পারছি না, এটা ঠিক। কিছু স্যাম্পল আমাদের জমে গিয়েছে। WHO ছাড়া এই কিট কারো কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ নেই, এটা বাইরে কিনতে পাওয়া যায় না। আমরা সেই ফেব্রুয়ারি মাসেই তাদেরকে চাহিদা দিয়েছি, আউটব্রেকের আগেই। কিন্তু WHO এগুলো প্রসেসিং করে প্রোডাকশন করে আমাদেরকে দিতে একটু ডিলে হচ্ছে। এদিকে কিট সংকট নিয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন ছাড়া আর কোনো অব্যবস্থাপনা নেই। বিগত সরকারের অবহেলার কারণে তৈরি হওয়া সংকট এখন কমে এসেছে। হামকে মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত স্ট্রাকচারাল ফেসিলিটি রয়েছে। সেনাবাহিনী থেকে আরেকটা মোবাইল হসপিটাল ইনক্লুডিং এয়ার কন্ডিশন সহ আমরা রেডি করে রেখেছি। আমাদের যে অব্যবস্থাপনাটা ছিল সেটা হলো শর্টেজ অফ ভ্যাকসিন, যেটার জন্য বিগত সরকাররা দায়ী। তারা শূন্য স্টক রেখে গেছে, এগুলো ওভারকাম করতে আমরা সার্থক হয়েছি। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফ ও গ্যাভি থেকে কেনা ১৫ লাখ ডোজ হাম রুবেলার টিকা এবং ৯০,০০০ টিটেনাস টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। ১০ মের মধ্যে সব ধরনের ১,৮,০০,০০০ ডোজ ভ্যাকসিন আসবে বলেও জানান তিনি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৬ জুন থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে জুন মাসের মধ্যেই সব সেনা সদস্যকে করা হবে প্রত্যাহার। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জুন থেকে সেনা সদস্যদের প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে এবং পরে বিভাগীয় শহর ও বড় জেলাসমূহ থেকে পর্যায়ক্রমে প্রত্যাহারের মাধ্যমে আগামী মাসের মধ্যেই মাঠ পর্যায়ে মোতায়েনকৃত সকল সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে আনা হবে।
2024 সালের জুলাইয়ে সহিংস পরিস্থিতি ও গণঅভ্যুত্থানকে ঘিরে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। ভারত থেকে পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন, রাজনৈতিক ও অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলা যাচাই বাছাই করে তালিকা করতেও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে একথা জানিয়েছেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারণায় অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে সরব ছিল বিজেপি। ভোটে ভূমিধস জয়ের পর এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে গেরুয়া শিবির। এতে সীমান্ত দিয়ে পুশিন নিয়ে বাড়ছে শঙ্কা। বুধবার ডিসি সম্মেলনের শেষ দিন স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে বিজেপিকে সতর্ক নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা জুলাই আন্দোলনের সময় মামলার তালিকা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত বোমা মামলা যাচাই বাছাই করে সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবেন। 5 আগস্টের পরে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে। এখন থেকে জেলা প্রশাসকদের কোনো খেলার মাঠ মেলার জন্য বরাদ্দ না দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারের সুবিধাগুলো স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন হবে বলে জানান মহিলা, শিশু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল, এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। সকল ধরনের সুযোগ সুবিধা যেন যারা সুবিধাভোগী তাদের কাছেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। এছাড়া পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন পরিবেশ মন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। বরিশাল থেকে নিখোঁজের 3 দিন পর কক্সবাজারের 7ম শ্রেণীর ছাত্র উদ্ধার। অচেতন অবস্থায় পেয়ে থানায় নিয়ে আসেন 2 ব্যক্তি। রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। 2 সপ্তাহ পর হাওড়ে রোদের ঝলক। সুনামগঞ্জ, কিশোরগঞ্জে দিনভর ধান শুকাতে ব্যস্ত ছিলেন কিষানি। নেত্রকোনা, হবিগঞ্জে পানি কমলেও বাড়ছে মৌলভীবাজারে। এখনও হাওড়া অঞ্চলে ডুবে আছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। শ্রমিক সংকট আর আকাশ ছোঁয়া মজুরির কারণে পানি থেকে সব ধান কেটে আনা কঠিন হয়ে পড়েছে। নষ্ট হওয়ার শঙ্কায় কম দামে ফসল বিক্রি করে দিচ্ছেন কৃষকরা। 2 সপ্তাহ বৈরী আবহাওয়া শেষে হাওড় অঞ্চলে দেখা মিলল রোদের। এতে খানিকটা স্বস্তিতেই কৃষক। তপ্ত রোদে কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে ধান শুকানোর ব্যস্ততা। রাস্তা কিংবা বাড়ির উঠানে কর্মমুখর কিষানি। সরকার ধান কেনা শুরু করলেও সময় মতো শুকাতে না পারায় বিক্রি করতে পারছেন না তারা। বাধ্য হয়ে কম দামে কাঁচা ধান বিক্রি করে দিতে হচ্ছে কৃষকদের। ধানগুলা মনে হয় আসছে, এই ধানগুলা হয়তো আস্তে আস্তে শুকানি হচ্ছে। রোদ দিচ্ছে, সেই কারণে ধান নিতে পারতেছি। আরো 15 দিন হলে আমরা ধানটা বাড়িতে নিতে পারবো। রোদ্রটা বালা রকম ভাবে আমরা পাই, তাহলে যতগুলা ধান নষ্ট হইছে আর যেগুলা বাড়িতে আনতাম পারছি এগুলারে হুকানি যাইব। নেত্রকোনা ও হবিগঞ্জের হাওড় এলাকায় কমছে পানি, তবে এখনো ডুবে আছে হাজার হাজার হেক্টর জমির ধান। কৃষকরা বলছেন, শ্রমিক সংকট ও আকাশ ছোঁয়া মজুরির কারণে পানি থেকে সব ফসল কেটে আনা কঠিন হয়ে পড়েছে। উজানের ঢলে মৌলভীবাজারে আবারও বাড়ছে হাওরের পানি। হাকালুকি, কাউয়া দিঘি সহ বেশ কয়েকটি হাওরে নষ্ট হয়ে গেছে প্রায় 3,500 হেক্টরের বোরো ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কাঁচামাল সংকটে বন্ধ হওয়ার 23 দিন পর চালু হতে যাচ্ছে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এরই মধ্যে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে আনা হয়েছে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। বিপিসি জানিয়েছে, শুক্রবার থেকে পরিশোধন শুরু করবে ইস্টার্ন রিফাইনারি। সাক্ষর টিভির ক্যামেরায় কমলদের জানাচ্ছেন বিস্তারিত। MT9 মিয়া বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে নোঙ্গর করার পর বিপিসির কর্মকর্তারা জাহাজে গিয়ে আমদানিকৃত ক্রুড অয়েল পর্যালোচনা করেন।
এরপর শুরু হয় ক্রুড অয়েল লাইটারিং কার্যক্রম। 8টি লাইটার জাহাজের মাধ্যমে এসব ক্রুড অয়েল নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলবর্তী ডলফিন জেটিতে। আমরা আশা করছি যে 9 থেকে 10 দিনের মধ্যে এই তেল সরবরাহ সম্পন্ন করা সম্ভব হবে। পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এই 2টি ইউনিটের প্রতিদিন 4000 মেট্রিক টনের বেশি অকটেন, পেট্রোল, ডিজেল এবং ফার্নেস অয়েল সহ 13 ধরনের জ্বালানি পরিশোধন করে ডিলারের মাধ্যমে বাজারজাত করা হতো। এই যে ক্রুড অয়েল আসলো 1 লাখ টন, এতে দিয়ে ইস্টার্ন রিফাইনারি হয়তো বড় জোর 25 দিন এরকম যেতে পারে। তো এর মধ্যে আবার নতুন ক্রুডের চালান আনতে হবে। মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল লোড করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ভাড়া করা ট্যাঙ্কার MT9 মিয়া 20 এপ্রিল ভেড়ে সৌদি আরবের ইয়ানবু বন্দরে। বহুল আলোচিত হরমুজ প্রণয় এড়াতে লোহিত সাগরের উপকূলবর্তী এই বন্দরটি বেছে নেওয়া হয়েছিল। 21 এপ্রিল চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি সৌদি আরব ছেড়ে আসে। ইন অ্যাডিশন এই মাসের 10 তারিখে আরেকটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজার এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। ইস্টার্ন রিফাইনারির 3 নম্বর ইউনিটটি চালু থাকলেও সেখানে সামান্য পরিমাণে বিটুমিনের পাশাপাশি পেট্রোল ও অকটেন উৎপাদন হতো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় আরও থাকছে। ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ততা, গোখাদ্যের চড়া দামে লাভ নিয়ে দুশ্চিন্তায় খামারি। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের শঙ্কা, নওগাঁয় প্রস্তুত প্রায় 8 লাখ পশু। বরিশাল থেকে নিখোঁজের 3 দিন পর কক্সবাজারে অচেতনভাবে পাওয়া গেছে স্কুল ছাত্র সৌরভ দাস শানকে। অচেতন অবস্থায় পেয়ে থানায় নিয়ে আসেন 2 ব্যক্তি। সৌরভের দাবি, অজ্ঞাত ব্যক্তির ঠিকানা বলতেই জ্ঞান হারায় সে। বরিশাল থেকে নিখোঁজ হয়ে কিভাবে কক্সবাজারে পৌঁছলো সৌরভ, সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা এখন পুলিশ। নিখোঁজের 4 দিন পর কক্সবাজারে অচেতন অবস্থায় পাওয়া গেছে বরিশালের কালেক্টর স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী সৌরভ দাস শানকে। মঙ্গলবার দিনগত রাত 2টার দিকে ব্রিজে অচেতন অবস্থায় পড়েছিল সৌরভ। তাকে উদ্ধার করে ঈদগাঁও থানায় নিয়ে যায় স্থানীয় 2 জন। গত 2 মে মায়ের নির্দেশে বিকাশ থেকে টাকা তুলে কিনতে গিয়েছিলেন খিচুড়ি। অর্ডার করে রাস্তায় হাঁটার সময় হঠাৎ অজ্ঞাত ব্যক্তি সাদা কাগজের ঠিকানা পড়তে বলে তাকে। তা পড়তেই চোখের সামনে জ্ঞান হারায় সৌরভ। খিচুড়ি আমি অর্ডার দিয়ে তারপর বের হয়ে আমি একটু সামনে হাঁটতে এসেছিলাম। তারপর মধ্যবয়সী বা একটু আগে সে আমাকে একটা অ্যাড্রেস দেখায়। হারিয়ে নেওয়ার পরে আর এখন পর্যন্ত আমার কিছু মনে নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সকল সেক্টরের যারা ছিল আমাদের সহযোগিতা করছে, বিভিন্ন সময় খোঁজ খবর নিছে, আমাদের সাহস দিয়েছে যে না ঠিক আছে আমরা দেখতেছি। আমরা উদ্বিগ্ন ছিলাম, আমাদের পুরো ফ্যামিলি উদ্বিগ্ন ছিল। ওর দ্বারা তো আরও এরকম বাচ্চারা এরকম হইতে পারে। তা আমার মতে এটা তদন্ত হলে হয়তো বা আরও ভালো কিছু হইতে পারে, ওর দ্বারা আরও অন্য বাচ্চাদেরও ভালো হইতে পারে পরিবারের জন্য। স্কুল ছাত্রের রহস্যঘেরা নিখোঁজের ঘটনা নিয়ে রীতিমতো বিস্মিত কক্সবাজার ঈদগাঁও থানা পুলিশ। তারা জানান, পকেটে থাকা বাসের টিকিট থেকে জানতে পেরেছেন নিখোঁজের পর থেকে ওই স্কুল ছাত্র ঘুরেছেন দিনাজপুর, বিরামপুরেও। ভিকটিমের কাছ থেকে আমরা 2টি টিকিট পাই। টিকিটের উপরে তার ডাক নাম দেওয়া ছিল, একটি মোবাইল নাম্বার ছিল, টিকিটের ভিতরে একটি মোবাইল নাম্বার ছিল। উপরে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়, ভিতর যে মোবাইল নাম্বারটি সেটিতে আবার 2টি ডিজিট কম দেওয়া আছে। পুলিশ বলছে কিভাবে এবং কারা শানকে অচেতন করলো তা জানা যাবে তদন্তের পর। প্রচলিত যে আইন ও বিধির আলোকে আমরা এই বিষয়ে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাটির রহস্য উদ্ঘাটনে আমরা তৎপর আছি। বরিশালের ভাটিকানা গ্রামের সজল দাস ও মিতু দাসের প্রথম পুত্র সৌরভ দাস শান। সৌরভের পিতা সৌদি প্রবাসী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কুড়িগ্রাম ও নওগাঁয় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় কৃষক মোহাম্মদ ওবায়দুল জমিতে ধান কাটতে যান। এ সময় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তিনি। এদিকে নওগাঁর নিয়ামতপুরের রামনগর এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে অনুকূল চন্দ্র ও উঠাপাড়া এলাকায় জুয়েল নামে কৃষকের মৃত্যু হয়। একই সময়ে মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া এলাকায় দিলীপ নামে আরেক যুবকের মৃত্যু হয়। আহত হন আরও 2 জন।
দেখছেন জনপদের সময়। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ। বিকেলে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। সমস্যাটা চাপা পড়ে যাচ্ছে, কিন্তু রোহিঙ্গা সমস্যাটা রেলেভেন্ট এবং রোহিঙ্গা সমস্যাটা বাস্তব, এটা রিয়ালিটি পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিশাল চাপ। এখানে শুধু ডিপ্লোমেসি দিয়ে বা শুধু পলিটিক্স দিয়ে এই সমস্যার সমাধান হবে না, এটা মাল্টিল্যাটারালি এই সমস্যার সমাধান খুঁজতে হবে। তো সেই জায়গাটা থেকে আমরা সকল স্টেক হোল্ডারের সাথে আমাদের এঙ্গেজমেন্ট হচ্ছে, ডায়ালগ হচ্ছে, সেটা যাতে আমরা একবারে তো হবে না, ধীরে ধীরে যাতে রিপ্যাট্রিয়েশনটা আমরা শুরু করতে পারি। দেখছেন জনপদের সময়। ঈদুল আজহার সামনে রেখে গবাদি পশু প্রস্তুত করতে ব্যস্ত নওগাঁর খামারেরা। জেলায় এবার প্রায় ৩৯,০০০ খামারে লালন পালন করা হয়েছে প্রায় ৮ লাখ গবাদি পশু। তবে গোখাদ্যের অস্বাভাবিক দাম আর ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। বিস্তারিত এমআর রকি রিপোর্টে। পরম মমতায় চলছে খামার পর্যায়ে বিশাল দেহী সব গরুর পরিচর্যা। নওগাঁর ছোট বড় ৩৯,০০০ খামারের চিত্র এখন ঠিক এমনই। কোরবানির বাজারে কাঙ্ক্ষিত দাম পেতে পশুর শেষ মুহূর্তের নিবিড় পরিচর্যায় ব্যস্ততায় খামারি ও শ্রমিকরা। আমরা আশা করছি তো এবছর ঈদের মধ্যে যদি বাজারটা একটু ওঠে তাহলে আমরা খামারিরা টিকে থাকবো। তবে গোখাদ্যর চড়া দামে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক নিয়ে শঙ্কিত খামারিরা। সেই সঙ্গে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা বন্ধে কঠোর দাবি জানিয়েছেন তারা। গরু ছাগল ভেড়া প্রায় ৩ থেকে ৩,৫০০ কোটি টাকার মতো ট্রানজাকশন হবে। ঈদের হাটে খামারিরা যেন লোকসানে না পড়ে সেদিকে খেয়াল রাখার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। আমাদের একটা নির্বিঘ্ন যোগাযোগ রাখা, যে কোনো ধরনের গরু আসতেছে কিনা বা পশু আসতেছে কিনা অবৈধ পন্থায় সরকারি আইন এবং বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় কোরবানি ঈদকে ঘিরে এবার প্রায় ৮ লাখ গবাদি পশু খামার পর্যায়ে লালন পালন করা হচ্ছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। নওগাঁ থেকে এমআর রকি, সময় সংবাদ। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আতঙ্কের মধ্যে নতুন সংকট, কিট স্বল্পতা। ১২০০-র বিপরীতে অপেক্ষমান নমুনা ৭,০০০-এর বেশি। আবারও বিগত সরকারের গাফিলতিকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রায় ২ বছর পর ব্যারাকে ফিরছে সশস্ত্র বাহিনী। ৬ জুন থেকে ধাপে ধাপে প্রত্যাহার। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত। এবং পুশিন ঠেকাতে বিজেপিকে সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে কূটনৈতিক তৎপরতায় জোর মির্জা ফখরুল। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।